ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন এবং গ্লোবাল টেবিল প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন। দুজনকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে। আমি একটু আবদুল্লাহ আল মামুনকে দিয়ে শুরু করি। আজকে ডক্টর ইউনূসের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, বিবিসি বাংলাকে দেয়া। আমার একটা জায়গায় খুব খটকা, আমি একটু পরিষ্কার করে জানতে চাই। দেশের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, আগের মতোই হচ্ছে। তার মানে পলাতক যে ফ্যাসিস্ট সরকার তাদের মতোই আছে। তাহলে এই 7 মাসে তারা করলো কি? এই বিপ্লবী সরকার বলি, অন্তর্বর্তী সরকার বলি, যাই বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারলো না কেন? না, ধন্যবাদ আপনাকে এবং দর্শকের রমজান মোবারক জানাচ্ছি আমি। আপনার প্রশ্নটা খুব চমৎকার করে করেছেন। সেটা হচ্ছে যে আমাদের তো এক্সপেকটেশন ছিল যে আওয়ামী লীগ সময়ের চেয়ে বা ফ্যাসিস্ট যে সরকার তাদের সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা তো আগের অবস্থায় থাকতে চাইনি, উনি বোধহয় এটা বলতে চেয়েছেন। বাট বাস্তবতাটাও আমাদেরকে স্বীকার করতে হবে এবং ওনার পুরো যে বক্তব্য তার মধ্যে যে কথাটা ঘুরে ফিরে এসছে যে যারা বাইরে অবস্থান করছে, যারা উৎখাত হয়েছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অকার্যকর প্রমাণ করার চেষ্টা করছে। আমি দুইভাবে আলোচনাটা করতে চাই যে অপরাধ কমেছে কমেনি সেটা তো ভালো, ওই তথ্য যদি আমরা দেখি ওনার কথায় উনি বলছেন যে কমেনি অথবা আগের অবস্থায় আছে। কিন্তু যেটা হয়েছে যে 3-4টা জিনিস আমি সোশ্যোলজির শিক্ষার্থী হিসেবে একটু তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের এটা ঠিক যে আগে যেভাবে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলে, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমি ক্রাইম রিপোর্টিংয়ে ছিলাম অনেকদিন, ঘটনা ঘটলে যেভাবে পত্রিকাতে সীমাবদ্ধ থাকতো বা টিভিতে, সেটা কিন্তু এখন দ্রুত ছড়িয়ে যায়। এটা দুটো দিকে আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়, আবার তো পুলিশের জন্য অপরাধীকে ধরতে সহায়তা করে যে কারা অপরাধ করছে। কিন্তু এর সঙ্গে একটা এলিমেন্টকে কিন্তু অস্বীকার করা যাবে না যে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন পোর্টাল থেকে, ব্যক্তিগত আইডি থেকে কিন্তু এই ঘটনাগুলোকে আরো বেশি করে প্রচার করা হচ্ছে। সেটা আতঙ্কের একটা জায়গা। যেহেতু আজকে এটা সারাদিন আলোচনা হয়েছে, আমি এই টক শোতে আসবো। আমি ঢাকার একটা জোনের ডিসির সাথে কথা বলে একটা বোঝার চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টার স্ট্যাটিস্টিক্সটা কতটুকু বা তার বক্তব্যটা কেমন। উনি যেটা আমাকে বললেন যে গত 6টি থানা, ওনার 6টি থানাতে গত 3 মাসে 65টি ছিনতাইয়ের ঘটনা এবং প্রস্তুতি সহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনা এন্ট্রি হয়েছে ওনার 6টি থানায় 6টি। এবং উনি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে আসলে ভালো। দ্বিতীয় যে তথ্যটি উনি দিলেন সেটি হচ্ছে যে আমার যেখানে যখনই কোনো ঘটনা ঘটছে, বিভিন্ন সভা সমাবেশ হচ্ছে, অর্থাৎ ওনাদের মিটিং হচ্ছে পুলিশের মধ্যে, এবং বললেন যে এটা একটা 5 জন উপদেষ্টা নিয়েও একটা সরকার কমিটি গঠন করা হয়েছে, তারা এটা নিয়ে কাজ করছেন। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে কেন এটা মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, চাপাতির ছবি দেখছি আমরা, রিক্সায় ছিনতাই দেখছি, ডাকাতির ঘটনাগুলো ঘটছে। তো সেটা যেটা উনি বললেন যে প্রচারণাটা অনলাইন থাকার কারণে সবার কাছে ফেসবুক আমি একটু শেষ করে নেই, কথা নিতেই হবে, না শুধু প্রচারণার উপরে একটা শেষ করে নেই। তখন আমার প্রশ্ন ছিল যে আপনি তো একটা ছিনতাইয়ের ঘটনা ঘটবে না এবং প্রচারণা তো আপনাকে সহায়তা করবে, তাহলে কেন আপনার মনে হচ্ছে যে এটাকে আপনারা তো কাউন্টারও করতে হবে, প্রচারণাকে আপনি আর একটা সফলতা দিয়ে সেটাকে কাউন্টার করতে হবে। তখন তার বক্তব্যে 3টা দিক আমি তুলে ধরতে চাই। একটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের একটা বড় ধরনের রদবদল হয়েছে, সোর্স ডেভেলপ করা বা একটা পুলিশ নতুন জায়গায় এসে সেই সোর্সকে দ্বারা কাজ করানো, সেটা একটা ঘটনা। আর আরেকটা হচ্ছে যে ইউনূস সাহেব যে কথাটা বলছেন যে মানুষের এক্সপেকটেশন বেড়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে, সেই জায়গাটা তারও বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, এখানে আমাদের ভালো করার সুযোগ রয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করি, আমার ব্যক্তিগত অবজারভেশন। আপনি যদি জোনগুলো দেখেন, যেহেতু মামুন ভাইও সাংবাদিক, আপনিও সাংবাদিকতা করেছেন, যে আমাদের এই আমরা সবসময় বলতাম যে পল্লবী, হাজারিবাগ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, বসিলা, এই এলাকাগুলোর দেখবেন যে ক্রাইম প্রোন জোন, শনিরাকড়া, সাঁতারকুল, এই যে পেরিফেরিয়াল জায়গাগুলোতে, সেখানে আমার যেটা মনে হয় যে একটা মাইগ্রেশন কিন্তু হয়েছে এর ঘটনার পরে। সেটা অপরাধীদের দিক থেকে, আমরা ক্রিমিনাল সায়েন্সের দিক থেকে যদি বলি, একটা মাইগ্রেশন হয়েছে এবং এইটাকে ঠেকানোর জন্য কিন্তু পুলিশের একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যে যারা, যেমন আমরা বলি যে আমি কোনো ডিস্ট্রিক্টকে নেম করছি, বাট আশেপাশের জায়গাগুলোর থেকে অনেক সময় মাইগ্রেট করে সন্ত্রাসীরা, এর ধরনের ঘটনার সুযোগ নেই, সেই জায়গাটাতে কিন্তু পুলিশ এটা জানে। আমরা সবসময় পুলিশের ব্রিফিংয়ে শুনেছি, আমরা জানি। আপনার কথা একদম পরিষ্কার। আমি তো ফেরদৌস মামুন, এই যে প্রচারণা, ইভেন কি অন্তর্বর্তী সরকারের প্রেস ব্রিফিং করে বলেছে যে সংবাদ মাধ্যম অতিরঞ্জিত, বিশেষ করে আমি যদি মানে
গণডাকাতির কথা বলি, মাঝখানে পাবনাতে যে ঘটনা ঘটলো, 40টা যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে এক রাতে, বাস। কিন্তু সেটি প্রেসিং থেকে বলা হলো অতিরঞ্জিত রিপোর্ট করেছি আমরা। ওই যে অধ্যাপক মামুন যেটা বলার চেষ্টা করলেন যে বিভিন্ন মাধ্যমে সেটা প্রচারণাটা বেশি হচ্ছে, আসলে ঘটনা সেরকম না, তাই কি? না, আসলে ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে হলো গণমাধ্যম বলতে উনি কোন গণমাধ্যম বুঝেছে জানি না, কারণ এখানে গণমাধ্যম বলতে আমি মনে করি দুইটা গণমাধ্যম আছে। একটা আমাদের এই পত্রিকা টেলিভিশন, আরেকটা আছে সামাজিক মাধ্যম, যেটা ফিল্টারিং হয় না। আসলে এই টেলিভিশন এবং পত্রিকাগুলোতে ফিল্টারিং করার সুযোগ থাকে, কিন্তু এই সামাজিক মাধ্যমে ফিল্টারিং করা সম্ভব না। যে কারণে যে কোনো ঘটনা ঘটলে পরে আসলে দেখা যায় যে সামাজিক মাধ্যমগুলো এটাকে এত বেশি অতিরঞ্জিত করে ফেলে যে মানুষ মনে করে, মানুষকে আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এই কাজটা করছে, যে এই সামাজিক মাধ্যমে এই ধরনের অপতৎপরতা কারা চালাচ্ছে। সেই প্রশ্নের উত্তরে যদি আপনি যান তাহলে দেখবেন যে যেহেতু 16 বছর এদেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমি বিপ্লব বলবো না, গণ অভ্যুত্থান বলবো, গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সুতরাং যারা এরপর আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টা সাহেব কিন্তু নিজেই বলছে যে আমরা ধ্বংসস্তূপ থেকে একটা নতুন জায়গায় আসার চেষ্টা করছি। তার মানে দেশ একটা ধ্বংসস্তূপের জায়গায় ছিল। যে কোনো দেশে একটা গণ অভ্যুত্থান হলে পরে কিন্তু তার পরবর্তী যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, সে জায়গাটায় বাংলাদেশের প্রেক্ষাপটটা ছিল আরও কিছুটা এটাকে বলবো যে বিশৃঙ্খল, কারণ টোটাল পুলিশ বাহিনী বেশ কয়েকদিন দেশেই ছিল না, কাজ করে নাই, মানে এদের খুঁজেই পাওয়া যায় না। সেই জায়গায় যদি আপনি ধরেন, তো সেই পরিস্থিতিতে একটা দেশ যে অনেক ক্রাইম থেকে মুক্ত ছিল, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো সে জায়গায় প্রেস উইং থেকে যেটা বলছে যে ওনারা যে এইটাকে জানেন না, আসলে এটা ততটা আমার কাছে মানে নির্ভরযোগ্য বা ওনাদের এই ধরনের কথা বলাটা ঠিক হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন, আপনার কথা সূত্র ধরে আপনাকেই বলি যে একটা দলকে এখন দায় দেওয়া হচ্ছে, প্রধান উপদেষ্টা শুধু না, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সবাই, যে একটি ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখন এই কাজগুলো করছে। চুরি ডাকাতি ছিনতাই যেগুলো হচ্ছে ওপেনলি, সেগুলো ফ্যাসিস্ট সরকারের যারা সহযোগী, মূলত সহযোগী, কিন্তু সবাই কিন্তু এই দল করা মানেই সহযোগী না, মূলত সহযোগী ছাড়া তারা তো পালিয়েই বাঁচে না এখন, তারা এগুলো না 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 আপনার এই কথাটা পুরোপুরি আমি বলবো একমত না আপনার সাথে। কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা আছে সবাই কি পালিয়ে গেছে? না, একটা ক্ষুদ্র অংশ পালিয়ে গেছে, এটা আপনার 1 to 5% বলতে পারেন, কিন্তু তাদের অধিকাংশ লোকই কিন্তু এখনো এদেশে রয়ে গেছে। তো যে কোনো ঘটনা, যেমন মনে করেন যে একটা ছিনতাইয়ের ঘটনা, ছিনতাই কারা করে? কয়েকদিন আগে আপনি দেখবেন যে 3-4 দিন আগে পুলিশের একটা প্রতিবেদনে দেখছিলাম যে ঢাকা শহরে ছিনতাইকারীর সংখ্যা 500 থেকে 600, তারা বলছে, তাদের কাছে রেকর্ড আছে। তো 500-600 ছিনতাইকারী কারা? আমি যে এলাকায় বাস করি সেই এলাকায় কারা কারা সম্ভাব্য ছিনতাই করতে পারে আমার জানা আছে। আমি যদি ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে থাকে, আমি তো তাদেরকে ইন্ধন দেব যে তোরা কর, আমি তোদের পেছনে আছি। তার মধ্যে পুলিশও জানে এটা পুরো, হ্যাঁ, পুলিশ জানে কাদেরকে? পুলিশ জানে চিহ্নিত যারা ছিনতাই করছে, কিন্তু এদের পেছনে যারা আছে, ফ্যাসিস্ট সরকারের শব্দ সরকারে পুলিশ প্রশাসন চেনার কথা না। আপনি যে এলাকায় বসবাস করেন, মোহাম্মদপুর তো এখন বলা হয় যে অনেকটাই মানে স্বাধীন দেশের মতো অবস্থা। সেখানে যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে, তাদেরকে তো একবারে ধরে ফেলা উচিত ছিল পুলিশের বা যৌথ বাহিনীর। এখানে আমি একটা কথা বলবো যে আসলে মোহাম্মদপুর এলাকার ক্রাইম জোন বলা হয় এই কারণে যে মোহাম্মদপুরে কয়েকটা বড় বড় বস্তি আছে এবং মোহাম্মদপুরে নিম্নবিত্ত বসবাস করে একটা বিশাল এলাকা জুড়ে। এই সমস্ত জায়গাগুলোতে দীর্ঘদিন ধরেই কিছু সন্ত্রাসী বলেন, ছিনতাইকারী বলেন, এই ধরনের বেশ কিছু নাম ডাক আগে থেকে। আজকে পড়া পাকিস্তানের কোনোভাবে দায়ী এটার মধ্যে? এটাকে আমি কোনোভাবে দায়ী বলবো না, তবে কিছুটা দায় তাদেরও আছে, এটাকে বলতে হবে। যে আপনি কিছুদিন আগে দেখবেন যে হলো যে মোহাম্মদপুর থেকে এই যৌথ বাহিনী বেশ কিছু কিশোর গ্যাং গ্রেপ্তার করেছে, যাদের ভিতরে এই আটকে পড়া পাকিস্তানিদের সন্তানরা কিন্তু উল্লেখযোগ্য হারে ছিল। সে জায়গা থেকে আপনি বলতে পারেন যে তাদের পিছনেও একটা উস্কানির কারণ থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই উস্কানি তো আর সাধারণ মানুষ দেবে না, সাধারণ মানুষ দিচ্ছে না। এই উস্কানি তো
পুলিশ তো আর এদের সবাইকে চেনে না, হয়তো বা একটা সিম্পল একটা এক্সাম্পল হিসেবে নাম মনে করেন যে একটা মুন্না একজন সন্ত্রাসী, কিন্তু মুন্না তো এককভাবে সন্ত্রাসী না, তার সাথে তো আরও তার পিছনে আরও 20 জন 25 জন 30 জন আছে, ওই 30 জনকে তো পুলিশ চেনে না, যে কারণে সবাইকে তার পুলিশ ধরতে পারছে না। তো মুন্না যখন গ্রেপ্তার হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বাকিগুলো তো তাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে বন্ধ রাখছে না। ওকে, একটা পয়েন্ট যদি আপনি যোগ করতে চান আগে, সেটা হচ্ছে একটা জিনিস ভুলে গেলে হবে না, আমাদের পলিটিক্যাল লিডাররা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রক্ষা একটা সাহায্য করে। যখন একটা এমপি একটা এলাকায় থাকে, যখন একটা কাউন্সিলর একটা এলাকায় থাকে, বা যে ধরনের যে কোনো লোকাল গভর্নমেন্ট পোস্ট হোক বা পার্লামেন্ট মেম্বার হোক বা অন্যান্য মন্ত্রী হোক, তাদের কিন্তু একটা এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করার একটা মেকানিজম থাকে। আবার কমিউনিটি পুলিশিংও অ্যাক্টিভ থাকে। আবার দেখবেন যে পাড়ার যে মসজিদের কমিটির প্রধান বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে তারা যে প্রধানরা থাকে, বিভিন্ন ক্লাবের প্রধানরা, তারাও কিন্তু একটা রোল প্লে করে। এই জায়গাটা কিন্তু ভুলে গেলে হবে না, যেটাতে পুরোপুরি এই সিস্টেমটা এখন কলাপস করেছে। কোনো এমপি কোথাও নাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, পৌরসভার নাই, সামনে যারা হতে চায়, সামনে যারা হতে চায় বা আগে যারা ছিল, ওই জায়গাটাতে ক্ল্যারিফাই করি, হ্যাঁ, আগে যারা ছিল, সামনে যারা হতে চায়, আমি ধরি সরাসরি বাংলাদেশের রাজনীতিতে বড় শক্তি মানে বিশাল শক্তি বিএনপি, তাদের তো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় লোক আছে, তারা তো গড়ে তোলা উচিত। না, এখানে একটা গ্যাপটা খেয়াল করতে হবে, তারা তো সরকারের তখন অংশ থাকে, সরকারের তার একটা নির্বাচিত প্রতিনিধি তখন থাকে, কিন্তু এখন তো সেটা নির্বাচিত প্রতিনিধি না। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে লোকাল গভর্নমেন্ট এবং আমাদের পার্লামেন্টারিয়ানদের অ্যাবসেন্সও কিন্তু একটা বড় কারণ, এবং এটা অস্বীকার করার কোনোই কারণ নাই যে একজন এমপি বা মন্ত্রী তার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সে ওসির সাথে কাজ করে, এসপির সাথে কাজ করে, সে কিন্তু জানেও যে কারা কারা কোন এলাকায় কোন ছেলেগুলো চাঁদাবাজি করে, কোন ছেলেগুলো সন্ত্রাসী করে। এটা কিন্তু বড় অংশ আমাদের যে আমরা যখন এখন এই সরকারের তো আর পলিটিক্যাল কানেকশনটা নাই। এখন আপনি বলতে পারেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো তাদের এটা গভর্নমেন্ট, ওই গভর্নমেন্ট তো আমাদেরও ছিল, আমরা যারা আন্দোলন করেছি এটা তো বিএনপিরও গভর্নমেন্ট বলতে পারেন। কিন্তু ওই অর্থে যেহেতু পলিটিক্যাল, আরেকটা দিন যে প্রশ্নটা আপনি করলেন যে সরকারে থাকি, আমি পার্লামেন্ট মেম্বার, সরকার বা বিরোধী দল আমার একটা স্ট্যাম্প আছে তো যে আমি পার্লামেন্ট মেম্বার, সরকার আমার দায়িত্ব বেড়ে যায়, আমার দায়িত্ব বেড়ে যায়। এটা পুরো কাঠামোটা কিন্তু ভেঙে গেছে। আমি মনে করি যে এই জায়গাটা আমি আবারও সোশ্যোলজির উদাহরণ দিই যে আমরা সোশ্যাল স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু বলি যে অ্যাটলিস্ট 25 to 50% ক্রাইম এলিমিনেট করা যায়, বিচার করে দেয়, ধরে এনে ছেড়ে দিচ্ছে, তুই কেন করলি, এটা করবি না, এটা করবি। আমি যেটা আব্দুল্লাহ মামুনকে প্রশ্ন করলাম যে ওই যে যারা রাজনীতি করে এখন, যারা অ্যাক্টিভ, একটা দল নাই, পালিয়ে গেছে, কিন্তু আরো অনেকগুলো দল আছে, তার মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি, তাদেরও তো দায়িত্ব আছে। না, এটা আপনার সাথে আমি পুরোপুরি একমত না, কারণ প্রথম দায়িত্বটা কার? আমরা এই দেশে গণ অভ্যুত্থানের পরে দায়িত্বটা কাদেরকে দিছি? বিএনপিকে দেই নাই, দায়িত্ব দিছি একটা নিরপেক্ষ সরকারকে, যারা এই দেশের প্রশাসন বলেন, এদেশের আইন শৃঙ্খলা বলেন, এই সমস্ত পরিস্থিতিকে তারা কন্ট্রোল করবে। আপনি তো কোনো রাজনৈতিক দলকে দায়িত্ব দেন নাই। তো আপনি বলতে পারেন একদিক থেকে যে যদি আমরা মনে করি যে একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসতে চায় বা তারা ভবিষ্যতে ইলেকশনে তাদের একটা বড় সম্ভাবনা আছে, তাদের আগে থেকে একটা দায়িত্ব পালন করা উচিত, সে জায়গা থেকে আমি বলবো যে সেই জায়গা থেকে আপনার সাথে আমি একমত। কিন্তু তার আগে দেখতে হবে যে হলো, যদি আপনি বলেন যে রাজনৈতিক দল না, তো তারা তো বলতে পারে যে এই দায়িত্ব তো আমার না, এই দায়িত্ব তো বর্তমান সরকারের, তারা আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করবে, আমরা কেন ঠিক করতে যাব? এখন ভোটের রাজনীতির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে কেউ এখন মোহাম্মদপুর এলাকায় এমপি হতে চায়, সে যদি আকবারে দায়িত্ব পালন করতে চায়, করতে পারে, সেক্ষেত্রে এটা তার জন্য প্লাস পয়েন্ট হবে। না, আমার আরেকটা জিনিস দেখেন, কিন্তু তার দায়বদ্ধতা, ওই জায়গাটা আমি আলোচনায় ফিরবো, কারণ হচ্ছে কি দায়িত্ব মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিতে চাই না, অন্য অনেক কাজে কিন্তু দায়িত্ব নিয়ে নেওয়ার অভিযোগ আছে, কিন্তু সে জায়গাটা আমি আলোচনায় আসতে চাই। পাশাপাশি একটা জিনিস, আজকে ডক্টর ইউনূসের যে কথাটা, অন্তর্বর্তী সরকারের প্রধানের, তিনি একটা জায়গায় বলেছেন আমি রাজনীতি করি না, একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি পালন করার চেষ্টা করছি, কিন্তু সেই কথা তো আগে থেকে উনি বলছেন। কিন্তু একটা সাংবিধানিক পোস্টে একটি রাষ্ট্রের সর্বাধিনায়কের দায়িত্বে যখন বসে যান কেউ, তাকে তো শক্ত হাতে সব কিছু দমন করে দিতে হয়। আমি সারেন্ডার যদি আগে করে দিই, তাহলে তো মানুষ সুযোগ পেয়ে যায় কিনা, বিশেষ করে সন্ত্রাসীরা। এই আলোচনায় আসবো। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে এটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং গ্লোবাল টিভির প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন। আবারও স্বাগত আপনাদের দুজনকে। ফেরদৌস মামুন, আমি যে প্রশ্ন করে গেছিলাম আর প্রশ্নটা করবো না, একটু উত্তর শুনি। উত্তরটা হচ্ছে যে হলো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিছে 7 মাসে পা দেবে, আর 2-4 দিন পরে, 7 মাস পরে সে যদি প্রধান উপদেষ্টা সাহেব বলেন
যে আমি রাজনীতির বুঝি না, আমাকে এই দায়িত্বে বসানো হয়েছে। আমার মনে হচ্ছে যে এই কথাটা উনি যুক্তিসঙ্গত বলেন নাই, কারণ এই 7 মাসের ভিতরে দেশকে উনি পরিচালনা করছেন, এবং যেই জায়গায় বসে পরিচালনা করছেন সেটা একটা রাজনৈতিক চেয়ার। সেখানে বসে ওনার রাজনীতি না বোঝার কিছু না, উনি রাজনীতি অবশ্যই বোঝেন বলে আমি মনে করি। শুধু উনি না, উনি একটা কথা আজকে আপনি দেখবেন যে সাক্ষাৎকারে, বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বলেছেন যে হলো যে ওনাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কেউই এই রাজনীতির সাথে জড়িত না, তারা এজন্য তাদের সময় লাগছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যাদেরকে এই উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে তাদের অন্তত এই রাজনীতি বোঝার জন্য 7 মাস সময়ের দরকার হয় না। তো এই জায়গাটায় আমারও একটা প্রশ্ন আছে যে উনি কেন এই কথাটা বললেন, কারণ ওনার এই ধরনের কথা বললে পরে দেশের রাজনীতি, দেশের আইন শৃঙ্খলা, সার্বিকভাবে দেশের প্রশাসনিক কাঠামোতে একটা প্রভাব পড়ে, যে নেতিবাচক প্রভাব পড়ে। তো এটা উনি কি বুঝে বলছেন এটা একমাত্র উনিই বলতে পারবেন, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। অধ্যাপক মামুন, সে জায়গাটায় আপনার কাছে মনে হয় যদিও রাজনৈতিক দলগুলো বলছে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে তারা, কিন্তু ঐক্যমত্য কি করা গেল? যদি সবাইকে নিয়ে ঐক্যমত্য করা যেত, এই পরিস্থিতি তো বোধহয় এই জায়গায় যেত বলে মনে হয় না। আপনার কি মনে হয়? আমি আগের একটু মামুনের কথার সঙ্গে একটু কমপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে যে ইউনূস সাহেব কিন্তু রাজনীতি না বুঝলেও চলে, কারণ দুটো দায়িত্ব, রেগুলার যে রুটিন রেসপন্সিবিলিটি অবশ্যই ইনস্টিটিউশনগুলো একেবারেই ভঙ্গুর। আগের তত্ত্বাবধায়ক সরকারের ওইটার কথাই আমি বলছি যে আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানরাও তো রাজনীতি বুঝে আসেন না, এবং শশা ক্ষেত্রে সবাই কিন্তু সফল ব্যক্তি যারা আগেও গেছেন এখানে গেছেন। তো দুটোর দায়িত্ব, একটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে সংস্কার চাই, ফ্যাসিজমের জন্য উৎপত্তি না হয়, এবং মোটা দাগে 4-5টা যে কমিটি রিপোর্ট দিয়েছে, সংবিধান, প্রশাসন, পুলিশ, নির্বাচন, এটা কিন্তু রাজনীতি বোঝার খুব একটা দরকার নেই, এবং ওনার ওই জ্ঞান এবং প্রজ্ঞা এই পরিষদে সবার আছে বলে মনে করি। দ্বিতীয়টা হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন। আমার মনে হয় এখন সময়টা এসে গেছে যে রাজনীতি বুঝি বা না বুঝি এই ডিবেটে থাকার আর সময় আসলে নেই। কমিশনগুলোর রিপোর্টও চলে আসছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা মিটিংয়ে কেন থেমে গেল সেটাও বুঝতে পারছি না। আমার আশা ছিল যে কন্টিনিউয়াসলি ডায়ালগ হবে এবং খুব দ্রুত আলোচনার টেবিলে একটা ড্রাফট এগ্রিমেন্ট সামনে আসবে। সেটা মনে হচ্ছে যে কনসেনসাসের মাধ্যমে রেফারেন্ডাম এখন সময় নেই। আর দুই হচ্ছে যে নির্বাচন আয়োজন করতে হবে, সেই প্রস্তুতি তো নির্বাচন কমিশন বারবারই বলছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি সরকারের কথা অনুযায়ী। তৃতীয় একটা বিষয় আসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সাথে খুবই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো এটা আসলে রাজনীতি বোঝার দরকার নেই। রাষ্ট্র এখন দ্রুত হচ্ছে যে সংস্কারগুলো প্যাকেজটা নির্ধারণ করে নির্বাচন দেয়, এই জন্য আসলে খুব বেশি রাজনীতি বোঝার প্রয়োজন নেই। আর যেটা আপনি বলছিলেন ওইটা আমারও আর্গুমেন্ট ছিল যে তত্ত্বাবধায়ক সরকার এর আগে তো এসেছে, তারা তো রাজনীতির লোকেই ছিল না, বরং রাজনীতি না করার লোককে খুঁজেছি আমরা দেশ পরিচালনার জন্য 3 মাস, এখন না হলে সেটা 1 বছর হচ্ছে, এবং এটা আমি মনে করি না খুব মোটা দাগে কোনো বড় সমস্যা। আর দ্বিতীয় প্রশ্ন আমি ভুলে গেছি, আপনি যদি জিজ্ঞেস করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য করা গেল কিনা। ঐক্যমত্য করার প্রচেষ্টা কি খুব আপনি নিয়েছেন? প্রথম থেকে দেখেন যে যেভাবে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে ডাকা হয়েছে, যে সময়ে ডাকা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যতটুকু পরিমাণ সময় দেয়া হয়েছে, মনে হচ্ছে আপনি টিক চিহ্ন দিচ্ছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে তো সিপিবিকে লাস্ট এটার আগের রাউন্ডে যখন ডাকলো একটা টেক্সট করে 4টা যেতে বলেছে এবং সিপিবি যায়নি, এবং বলছে যে আমরা এটাতে যাব না। সমস্যা তৈরি হয়েছিল, এবং যখন জুলাই ডিক্লারেশন নিয়ে কথা হচ্ছিল তখনও কথা হয়েছে। তো কথা হচ্ছে যে আপনি তো কেন জানি মনে হচ্ছে যে আপনি ওই জায়গাটাতে একটা ঘাটতি রয়েছে, অথবা আপনি চাচ্ছেন না যে আপনার সঙ্গে একটা আন্তঃসংযোগ দারুণ তৈরি হোক, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতো। দ্রব্যমূল্যের ক্ষেত্রে যাদেরকে আপনি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বলছেন, তারাও কিন্তু হয়তোবা এই দলগুলো একটা রোল প্লে করলে সবাই মিলে আসো আমাদের এটা সরকার, ওই জায়গাটাতে তো মনে হচ্ছে আপনি কেন জানি ওই যে বৈষম্যের সরকার কিনা কখনো, বা আপনি বলছেন ওদের সরকার না, এখন আবার আরেকটা আপনার নতুন চ্যালেঞ্জ নতুন পার্টির কারণে। তো আমার মনে হয় যে সরকার যদি ওই সংযোগটা তৈরি করতে পারতো তাহলে ঐক্যের জায়গাটা আরো ভালো হতো। স্পেসিফিক এখন আসলে ঐক্যের জায়গাটা আর ওরকম বৃহত্তর ঐক্য দরকার নেই। আমরা পলিটিক্যাল সায়েন্সে আপনিও জানেন যে 4 ধরনের ঐক্যর কথা বলি। একটা হচ্ছে হবস আর লক্সের যে সামাজিক চুক্তি, আপনি সবার কল্যাণে সমাজের কল্যাণে ঐক্য হবে। 2 নম্বর আমরা বলি যে কনস্টিটিউশনের মধ্য থেকে ঐক্য, সেটাও তো এখন কনস্টিটিউশন ভাবে ওয়ার্ক করছে না। আর তৃতীয়টা আমরা বলি যে দেশের বৃহত্তর স্বার্থ ঐক্য, সেটাও তো একটু দল করে ফেললো যখন স্টুডেন্টরা। চতুর্থ একটা জায়গা আসার জায়গা আছে ঐক্যের পলিটিক্যাল সায়েন্সে, সেটা হলো উদারনৈতিক ঐক্য। অর্থাৎ যদি রাজনৈতিক দলগুলো উদারভাবে গভর্নমেন্টকে সহায়তা করে, নতুন যে রাজনৈতিক দল তারাও উদারভাবে একটা মনে করে যে জাতির কল্যাণে বৃহত্তর স্বার্থে,
এই উদারনৈতিক পলিটিক্যাল সায়েন্সের উদারনৈতিক রাজনৈতিক ঐক্যের যে সংজ্ঞা তার বাইরে আমি দেখি না। কিন্তু সেই জায়গায় ফেরদৌস মামুন উদারনৈতিক জায়গায় কিন্তু সরকারের প্রতি সমর্থন, আমি যেটা বলেছি বারবার, বিএনপি থেকে শুরু করে সবগুলো দলেরই ছিল, কিন্তু ইদানিং একটু ফাটল ধরেছে বলে কি মনে হয় না? বিশেষ করে নির্বাচন নিয়ে, এক ধরনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু চলছে। এটা 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 আপনি যেটা বলছেন যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যেই সাক্ষাৎকারটা দেখেছি সেই জায়গাটায় আমার একটা জায়গায় খটকা লাগছে, সেটা হচ্ছে যে উনি সরাসরি বলছেন সংস্কার তো শুরুই হয় নাই। তাহলে আমার মনের ভিতর প্রশ্ন আসছে যে তাহলে এই 7 মাস হলোটা কি? কবে করবেন সংস্কার? তাহলে সংস্কারটা কবে হবে? প্যাকেজটা কখন নির্ধারিত? ঘটনাটা হচ্ছে যে কেন এই রাজনৈতিক দলগুলো আগায় নাই? আমার কাছে মনে হয়েছে যে আসলে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে তাদের কিন্তু একটা স্পষ্ট ধারণা দেওয়া উচিত ছিল যে আমরা এই করতে চাই, এই পর্যন্ত সংস্কার করতে চাই, এই পর্যন্ত প্রশাসনিক সংস্কার করতে চাই, এই পর্যন্ত নির্বাচনের সংস্কার করতে চাই, এই পর্যন্ত বিচারিক সংস্কার করতে চাই। এই জায়গাগুলো তাদের এতদিনই স্পষ্টভাবে বলা উচিত ছিল, যেটা ওনারা বলে না। ওনারা না বলার কারণে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে কারো সাথে কারো কথার আর মিল নেই। 10 সেকেন্ড একটা পয়েন্ট আপনাকে দেই, এই যে ন্যারেটিভটা দাঁড় করানো যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, এই ডিসকোর্সটাও কিন্তু তৈরি করা এখানে আরো বড় ব্যাপার আছে। ওনারা যেটা বললো যে ঐক্যের জন্য যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকটা হলো, আসলে করাটা কি উচিত ছিল? আপনি 10 জনকে ডাক দিয়ে বললেন যে তুমি কি চাও, তো 10 জন তো 10 রকম কথা বলবেন। ওনার উচিত ছিল বা ওনাদের উচিত ছিল যে আমরা এই করতে চাই, এর বিরুদ্ধে বা এই ব্যাপারে আপনারা সবাই ঐক্যমত কিনা, কে কোন পয়েন্টে ঐক্যমত নন, আপনারা সে পয়েন্টগুলি বলেন, দেখি এটাকে নিয়ে কতখানি কাজ করা যায়। কিন্তু ওনারা সেটা করে না। আমার কাছে মনে হচ্ছে ঘোড়ার আগে গাড়ি চলে গেছে। তো যে কারণেই এই অস্পষ্টতার কারণেই কিন্তু এই ঐক্যটা আর হচ্ছে না, বা ঐক্যের জায়গায় এই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের মিলটা হচ্ছে না। আমার মনে হয় এই জায়গাটায় অন্তর্বর্তী সরকারকে আগায় আসতে হবে, রাজনৈতিক দলগুলোকে আগায় যেতে হবে না। যে কারণে বারবার দেখেন যে আপনি বিএনপি বলছে কি যে রোড ম্যাপ দাও, জামাত কি বলছে আগে অমুক নির্বাচন দাও, বৈষম্য বিরোধী বলছে আমরা সংবিধান সংশোধন করব। আসলে কে কি করবে, কার কি সেটা তো আগে তাদেরকে বলতে হবে। আগে তো অন্তর্বর্তী সরকারকে বলতে হবে যে আমরা এইটাই করতে চাই, এর ভিতরে আপনারা কি চান সেটা বলেন। যে কারণেই এই আমার কাছে মনে হচ্ছে একটা বড় ধরনের গ্যাপ হয়েছে রাজনৈতিক দলগুলো পাকিয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস দেখেন যে আমি তো মনে করি উল্টোটা, বিএনপির যে 31 দফা বা অন্যান্য দলগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 70 অনুচ্ছেদ, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো, রিটার্নিং অফিসার, সংবিধানের অন্যান্য প্রিয়াম্বল, আমি তো দেখি যে একটা 30-40% ঐক্য কিন্তু সংস্কার হয়ে গেছে আছে ওখানে। তো সেটা তো আপনি এক ধরনের হয়ে গেছে, কিন্তু 30% সংস্কার দেখবেন যে সব দল ওই বৈষম্য দাবির মধ্যে আছে। এখন এটাকে প্যাকেজটা তো করতে হবে, যে কথা মূল জায়গাটাই কিন্তু আটকে আছে। মূল জায়গা কোনটা? মূল জায়গা হচ্ছে নির্বাচন। মূল সংবিধান কোন মূল জায়গা না। সংস্কারের কথা বলছি, সংস্কারের জায়গাটা কিন্তু এগ্রিড। এখন নির্বাচনটা কবে হবে? এই অভ্যুত্থানটা কোন দাবির ভিত্তিতে নির্বাচন আগে কিন্তু দেখতে হবে। যে ছাত্রদের শেষ দাবিটা ছিল যে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে হটায় দিয়ে একটা নির্বাচন হবে। কি নির্বাচন হবে? যে আমাদের সেই ভোটাধিকার আমরা প্রয়োগ করতে, আমাদের এক দফা। কিন্তু দেখা গেল যেই মাত্র এই ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, নতুন একটা সরকার ক্ষমতা নিল, নির্বাচন নিয়ে কথাটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ঘোলাটে পরিবেশ তৈরি করা হচ্ছে, যেটা আপনি দেখবেন যে আপনার তো অন্তর্বর্তী সরকারের তো দরকার নাই বিএনপির কাছে জানার যে আপনারা কি চান, কারণ ওনারা 31 দফা দাবি দিয়ে রেখেছে। আপনি পড়েন না, পরে বলেন যে আমি তোমার কোন দাবি মানব, অন্যান্য দলগুলো দিয়ে সব তো দেওয়া আছে। একদম। আমার একটা ছোট্ট আরেকটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আসি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আবার যাব, কারণ গতকাল পরশুদিন লালমাটিয়ে যে ঘটনাটা ঘটেছে, কালকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, আজকে আবার তার কুশপুত্তলিকা দাহ, একটু আলোচনা করতে চাই। কারণ আগে আমরা সব কিছু ন্যারেটিভ তৈরি করে দিচ্ছি বা ডিসিশন দিয়ে দিচ্ছি সে জায়গাটায়। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং ফেরদৌস মামুন। স্বাগত আপনার দুজনকে। আমার ফেরদৌস মামুনের যেটি আমি বলার চেষ্টা করেছিলাম যে একটা জায়গায় একটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে দুজন সচেতন, বা আমি বলি যে দুজন নারী
একটা টং দোকানে সিগারেট খাবে, এটা অপরাধ হতে পারে কি? বা হামলা যারা করলো, রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আইন বলবেন যে আইনে তো সেখানে খাওয়া উচিত না, এরকম কোনো কথা তো লেখা নাই। তাহলে টং দোকান দিয়েছেন কেন? খুলে দিন, বন্ধ করে দিন। সেই জায়গাটায় এই বক্তব্যগুলো আসলে কতটুকু সঠিক বক্তব্য বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার কথার উত্তর দেওয়ার আগে বলে নেই যে আসলে 24 জুলাই বা এই গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের মানুষ এমন স্বাধীনতা পাইছে যে কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না, যে যার ইচ্ছা মতো যা ইচ্ছা করছে। আমার ইচ্ছা হচ্ছে আমি এক জায়গায় তারা সিগারেট টানছি, আরেকজনের ইচ্ছা হচ্ছে আমাকে একটা থাপড় দেওয়া, সে থাপড় দিয়ে দিচ্ছে। আসলে এই সমস্ত বিষয়গুলোকে কেন এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি এই সরকার, সেটা সরকার বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। এখন প্রশ্নটা হচ্ছে যে হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে কি করছেন, তাই তো? কারণ ওনার কিছু বক্তব্য বা ওনার কিছু কাজ মনে হয় মানুষের মধ্যে একটা সমালোচনা তৈরি করছে। যেমন আপনি ধরেন যে এর সপ্তাহখানেক আগে উনি রাত 2টা না 3টার সময় সংবাদ সম্মেলন করলেন। সকালে উঠে আমি তো বেকুব হয়ে গেলাম যে বাংলাদেশে এটা হলোটা কি। তারপর উনি কি করলেন, যে উনি হঠাৎ দেখলাম 2 দিন ভোরবেলায় সবাই ঘুমের থেকে ওঠার আগে উনি চলে গেলেন, যে উনি বিভিন্ন থানা পরিদর্শন করা শুরু করলেন। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষ যদি এমন কাজ করেন, তাহলে তো উনি তো মানুষের কাছে একটু হালকা হয়ে যান। কারণ উনি এই বিষয়টা নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন যে ওপেন স্পেসে এইভাবে বিড়ি সিগারেট খাওয়াটা ঠিক না। তো বিড়ি সিগারেট ওপেন স্পেসে খাবে না, তো এয়ার কন্ডিশনের ভেতরে বসে খাবে মানুষ। আর পাবলিক প্লেস তো এটা না। হ্যাঁ, পাবলিক প্লেস এটা না, বাস না, এটা জনসমাবেশ না। তো উনি কেন এই ধরনের বক্তব্য দিচ্ছেন এটা উনি বলতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে যে ওনাকে যে কোনো বক্তব্য দেওয়ার আগে আরেকটু সচেতন হওয়া দরকার। তা না হলে পরে দেশের আইন শৃঙ্খলা এই মুহূর্তে যে পর্যায়ে আছে সেটা ভালো না হয়ে আরো মন্দই হবে। তো এটাই আমার আসলে মামুন। একটা জিনিস তো বলিনি তাত্ত্বিকভাবে, সেটা হচ্ছে যে কোনো এরকম অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে একটা সোসাইটিতে নর্মলেসনেস একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা উনি আমি জাস্ট ডিফাইন করলাম ওনার বক্তব্যটাকে, যে নর্মসটা কি, স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার বা আমাদের ব্যবহারের সঠিক মানদণ্ড। এটা নর্মালি একটা বিপ্লবের পরে আমরা বলি যে একটা সোসাইটির স্ট্রাকচার একটা বড় ধরনের প্রবলেম হয়। কারণ আমরা যে অ্যাচিভমেন্টটা করে একটা বিপ্লব যারা সফল করে, তারা কেন্দ্র থেকে আমরা বলি যে বৃত্তের দূরত্বটা অনেক সময় ভুলে যাই। যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি মিছিল মিটিং করে, তার মানে এটা না যে আমি 5 তলা থেকে লাভ দিব। এটাই আমরা বলি যে নর্মলেসনেস সিচুয়েশন একটা তৈরি হয়। সেটা কেন তৈরি হয়? যে ধরেন উনি যে বক্তব্যটা দিয়েছেন যে এটা ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, এটা আইন আসলে আছে, কিন্তু সেটা পাবলিক স্পেস তো ডিফাইন করা আছে, ফাইনও বোধহয় 50 টাকা না 100 টাকা ফাইনের ব্যবস্থা আছে, কিন্তু এটা তো পাবলিক প্লেসের মধ্যে পড়ে না। আরেকটা হচ্ছে যে আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো বোধহয় অত পরিমাণ ওপেন আমরা হয়নি যে মেয়েরা সিগারেট খাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করার মতো সোসাইটি এখনো রেডি না। মানে এক ধরনের কালচার ল্যাক আমাদের আছে, বিশেষ করে আমি বলছি ওটা কেননা এটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমাদের সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনটা যখন ঘটে, স্কুল, পিয়ার গ্রুপ, এডুকেশন, রিলিজিয়ন, এগুলো অনেক পদ্ধতি, অনেকগুলো এলিমেন্ট এখানে কন্ট্রিবিউট করে। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি যে কন্ট্রিবিউশন এই জায়গাটা করে ধর্ম। ধর্মের দিকটার থেকে এটা আমরা নিতেই পারি না। কিন্তু আসলে তার মডার্ন সোসাইটিতে ধর্মটা তো প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, সেটা সিগারেট একটা মেয়ে খেতেই পারে, কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে গিয়ে আমাদের সমস্যা হয়। দেখবেন যে একটা মেয়ে গাড়ি চালালে, একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরলে, এখন আমাদের সোসাইটির অ্যাকসেপ্টই করতে পারে, মানে পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুতে নারীকে অবদমনের চেষ্টা। আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় আমরা এটাকে নিতেই পারি না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে নারীর জায়গাটাতে ভুগি আমরা। মনে রাখতে হবে যে এইটা আমরা একটা ডেভেলপিং কান্ট্রি রোড ম্যাপ ক্রস করছি এখন। আমরা শুধু সোসাইটিতে না, ইন্টারন্যাশনালি কি মেসেজ দিচ্ছি, এবং সেক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলবেন, উপদেষ্টা যখন কথা বলবেন, ওনার কথার মধ্যে কিন্তু ওই মেসেজটা থাকতে হবে। নারীর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ধর্মের প্রতি অবশ্যই শ্রদ্ধা থাকবে, কিন্তু ধর্মটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। টং ধরে সিগারেট খাবে না, ঘরের মধ্যে খাবে, এটা তার ব্যক্তিগত বিষয়। ওই স্পেসটা মনে হয় ওনার দেওয়া দরকার। ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে যে যেটা শুরু করলাম, যে আমাদের এই নর্মলেসনেস সিচুয়েশনটা
আবার নর্মালি ফিরে আসে কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা সোশ্যালাইজেশনের সেটা রুলস অ্যান্ড রেগুলেশন। স্টেটের একটা রোল থাকে, মিডিয়ার একটা রোল থাকে, স্কুল কলেজের একটা রোল থাকে, শিক্ষা প্রতিষ্ঠানের রোল থাকে, শিক্ষকদের একটা রোল থাকে। ওই জায়গাটা এখনও কিন্তু সিমেন্টেড হয়নি অভ্যুত্থানের পরে। 7 মাস লম্বা সময় না, বাট আমি আশাবাদী যে নর্মলেসনেস সিচুয়েশনটা বা যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ারটা কি হবে আমাদের, এটা আশা করি যে আস্তে আস্তে এটা নর্মালি ঠিক হয়ে যায়। কিন্তু ফেরদৌস মাহমুদ সেই কিন্তু জায়গাটা আমি সেখানে ইনস্টিটিউশনগুলোকে ফাংশন করতে হয়। হ্যাঁ, সেই জায়গাটা আমি যদি বুঝাই যে মানুষ তো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে নেমেছিল রাস্তায়, শুধুমাত্র বৈষম্য বিরোধী বা শুধুমাত্র বিএনপি, শুধুমাত্র বাম সংগঠনগুলো তো সব মিলে সবাই, মানে গৃহবধূ থেকে শুরু করে সবাই নেমেছে, ইভেন শিশুরা, স্কুল কলেজের জনগণ শিক্ষার্থীরা পর্যন্ত। সেখানে এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সেরকম ভাবে প্রতিরোধটা করছে না কেন? তারাই বা নামছে। এটা আসলে প্রতিরোধ না হওয়ার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে সিচুয়েশন, ওই যে ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা দেশের যাত্রা শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টা বললেন, যে আসলেও আমরা ওটার মধ্যেই আছি এখনো। কিন্তু আমরা যতই বলি না কেন যে আমাদের সবার ভিতরে কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে এই অন্তর্বর্তী সরকার অত শক্তিশালী না। অলরেডি এই ধারণাটা কিন্তু একেবারে রুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে যে এই অন্তর্বর্তী সরকার অত শক্তিশালী না, যে কারণে তারা মনে করছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এই কারণেই কিন্তু এই বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে। সরকারকে কিন্তু এর আগেও কিন্তু 90-এর পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা 2007 সালে 1/11-এর পরের সরকারকে দেখেছি, 96 দেখেছি, 2001, হ্যাঁ, এগুলো দেখেছি। তখন আমরা জানি যে, এবং আমার মনে আছে যে ওই আর্মির গাড়ি আসছে শুনলে পরেও ওই এলাকা ফাঁকা হয়ে গেছে। সেই ভয়টা ওই এলাকার ভেতরে কোনো যুবক বা কোনো তরুণ আর রাস্তায় থাকার সাহস পায় না, সব ঘরের ভিতর ঢুকে গেছে। একদম পরিষ্কার, আপনার কথা একদম পরিষ্কার। আমার সময় একদম শেষ। আমি মনে করি যে এখন সরকারকে ফাংশন করা উচিত, মানুষকেও আসলে আস্তে আস্তে সচেতন হওয়া উচিত, তাই তো? ফেরদৌস মাহমুদ এবং অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে।